আজকে আমরা নবম জাতীয় পে স্কেল নিয়ে আলোচনা করব। এই বিষয়ে আলোচনা করতে দ্য ডেইলি ক্যাম্পাসের স্টুডিওতে আজকে যুক্ত হয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক জনাব মোহাম্মদ আব্দুল মালেক। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সদস্য সৈয়দা তাবাসসুম মিম। আপনাদের দুইজনকেই দ্য ডেইলি ক্যাম্পাসের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ দ্য ডেইলি ক্যাম্পাসকে আমাদেরকে আজকের আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য। শুরুতেই যেতে চাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সৈয়দা তাবাসসুম মিম, আপনার কাছে জানতে চাই যে আমরা তো এই সমসাময়িক বেশ কিছুদিন ধরে বা 2-3 দিন ধরে দেখছি যে একাধিক গণমাধ্যম নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সংবাদ প্রকাশ করছে। তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এই সংবাদগুলো সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া কি, সেই সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ আপনাকে ভাইয়া। আসলে এই নিউজগুলো নতুন না, যখনই হচ্ছে বাজেট আসন্ন হয় তখনই কিন্তু পে স্কেল নিয়ে পুরা মহলে, মানে সরকারি মহল বলেন বেসরকারি মহল বলেন, মিডিয়াতে একটা সরগম পড়ে সবসময়। সো এখন যেহেতু আসন্ন বাজেটটা সামনে রেখেই সবাই এখন তাকিয়ে আছে, যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ 11 বছর ধরে পে স্কেল হচ্ছে না। সো এখন বিভিন্ন প্রেক্ষাপট থেকে আপনি দেখেন 2015-তে লাস্ট হচ্ছে পে স্কেলটা দেওয়া হয়েছে, এরপরে দেওয়ার কথা ছিল 20-এ, করোনা গেল, সেই সিচুয়েশনটাতেও আমাদের হচ্ছে পে স্কেল হলো না। তারপরে আসলো 25-এ নানা রকম সিচুয়েশন, আপনারা জানেন রাজনৈতিক সিচুয়েশন থেকে শুরু করে নানা দিক থেকে হয়তো ওটা সম্ভব হয়নি। এখন যেহেতু আমাদের নতুন সরকার আসছেন, নির্বাচিত সরকার, এবং তিনি সকল প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়নের জন্য হচ্ছে কাজ করে যাচ্ছেন, সেদিক থেকে তার নির্বাচনী ইস্তেহারে কিন্তু হচ্ছে পে স্কেলের কথাটা উল্লেখ ছিল। সুতরাং সেই মতেই হয়তোবা সবাই আগ্রহ নিয়ে বসে আছে। অবশ্যই আমাদের নতুন যে আছেন বাজেট আসতেছে, তো সেখানে সরকার এই বরাদ্দটা রাখবে। এটা নিয়ে হচ্ছে আমরা সবাই আশাবাদী, ইনশাল্লাহ একটা ভালো কিছু আমরা শুনবো। আমরাও আশাবাদী যে আসলে আপনারা যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন অধীর আগ্রহের সঙ্গে নবম পে স্কেলের জন্য আশা করছি আপনাদের অপেক্ষা খুব দ্রুতই শেষ হবে, ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। যেতে চাই আব্দুল মালেক ভাই, আপনার কাছে খুবই পরিচিত মুখ, পে স্কেল নিয়ে আন্দোলন সংগ্রাম সবসময় আপনাকে আমরা দেখি। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে আমরা ডেইলি ক্যাম্পাসেও সংবাদ প্রকাশিত হয়েছে, পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমেও সংবাদটি এসেছে যে পে স্কেলটি 3 ধাপে বাস্তবায়ন করার সুপারিশ করা হয়েছে। প্রথম ধাপে এই আগামী যে 26-27 অর্থ বছরে সেখানে মূল বেতনের 50% বৃদ্ধি করা হবে। পরের অর্থ বছরে অর্থাৎ 27-28 অর্থ বছরে আরও 50% এবং তারপরের বছর অর্থাৎ শেষ বছরে যে আপনাদের ভাতা সহ অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেটি বৃদ্ধি করা হবে। অর্থাৎ 3 বছর, এই দীর্ঘ 3 বছর সময় নিয়ে যদি ধাপে ধাপে এইভাবে বাস্তবায়ন করা হয় পে স্কেল, তাহলে আপনারা আসলে কতটা লাভবান হবেন সেই বিষয়টি একটু আপনার কাছে ব্যাখ্যা শুনতে চাই আব্দুল মালেক ভাই। ধন্যবাদ। খুব চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে সরকার 3 ধাপে 3 বছরে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পরিকল্পনা করতে যাচ্ছে বা করার চিন্তাভাবনা আছে, এরকম আমরা আসলে বিভিন্ন গণমাধ্যমে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা যেটা জানতে পারছি এবং দেখতে পাচ্ছি। বিষয়টা হচ্ছে যে এই নবম পে স্কেলটা হচ্ছে আমাদের 11 বছরের একটা ফসল। দীর্ঘ 11 বছর আমরা এই পে স্কেলটার জন্য অপেক্ষায় আছি। 22 লাখ পরিবার, এই 22 লাখ পরিবার রাষ্ট্রকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে রাষ্ট্রের উন্নয়নের সাথে জড়িত। রাষ্ট্রের প্রতিটি পদক্ষেপে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কাজ করে যাচ্ছেন। তাদের ভালো থাকার জন্য এই দীর্ঘ 11 বছরে 2টা পে স্কেল হওয়ার কথা, এটা আপনি জানেন যে একাধিকবারই আমরা বলেছি। 2020 সালে এবং 2025 সালে 2টি পে স্কেল হওয়ার কথা থাকলেও আমরা কিন্তু এখন পর্যন্ত একটাও পাইনি। তো তারই ধারাবাহিকতায় আমরা সেই 2018 সালের পর থেকেই বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম আমরা করে আসছি। তৎকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সকলের কাছেই আমরা দাবি জানিয়ে আসছিলাম। তার ধারাবাহিকতায় পে কমিশন গঠন হলো এবং সেই পে কমিশন গঠনের পরে তারা চূড়ান্ত একটা ফলাফল বা সিদ্ধান্ত বা প্রস্তাব নির্বাচিত সরকারের কাছে রেখে গেছেন। এখন তারই ধারাবাহিকতায় এই সরকার যেহেতু ইশতেহারে বলেছেন তারা দ্রুত সময়ের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করবেন, এবং সেজন্য আমরাও দাবি জানিয়ে আসতেছি
আর একটা নির্বাচিত সরকার আসলে বাজেট ছাড়া কিন্তু আসলে কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব না। প্রত্যেকটা জিনিসের একটা বাজেট লাগে। তো আগে হলো বাজেট, তারপরে হচ্ছে অন্য কিছু। এখন আমরাও কিন্তু দীর্ঘদিন থেকেই এই দাবি করে আসছিলাম বিভিন্নভাবে যে যাতে বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হয়। কিন্তু আমরা এই গত কয়েকদিনের নিউজে খুবই হতাশ এবং কর্মচারীদের মধ্যে প্রচণ্ড অসন্তোষ এবং ক্ষোভের সৃষ্টি হচ্ছে এই ভেবে যে 3 ধাপে পে স্কেল বাস্তবায়ন হবে, 3 ধাপে 3 বছরে। আমরা কিন্তু পে স্কেল প্রাপ্তির কথা হচ্ছে প্রতি 5 বছর অন্তর। তাহলে সেক্ষেত্রে যদি 3 বছর বসে একটা পে স্কেল বাস্তবায়ন হয়, তাহলে সেই পে স্কেল থেকে কর্মচারীরা কতটা লাভবান হবে এটা আসলে আমি ওইভাবে বলতে পারবো না যে আমাদের এখানে আসলে কোনো লাভ হবে কি না। এখন আমরা যে বিষয়টা সবচেয়ে বড় কথা যে এই 26-27 অর্থ বছরে 50%, বেসিকের 50%-এর কথা আমরা শুনতে পাচ্ছি, পরবর্তীতে 27-28 অর্থ বছরে 50%, আবার 28-29 তারিখের যে বাজেট সেই বাজেটে হচ্ছে যাইয়া অন্যান্য ভাতাসমূহ, আবার ভাতাসমূহ নাকি দুই ধাপে দেওয়ার একটা চিন্তার মানে কথাও আমরা শুনতেছি, নানা রকম পরিকল্পনা আর কি শোনা যাচ্ছে। এখন আসলে এর কতটুকু সত্যতা আছে বা এর আদৌ কোনো সত্যতা আছে কিনা তাও আমরা জানি না। তারপরও যদি এরকমের কোনো আলোচনা সরকারের পক্ষ থেকে বা মানে চিন্তাভাবনা হয়েও থাকে, তাহলে আমরা সেটার বিরোধিতা করছি এবং আমরা চাই এই পে স্কেলটা যাতে অন্তত 2 ধাপে যাতে বাস্তবায়ন করা হয়। কারণ অতীতে আপনার যতগুলি পে স্কেল হয়েছে প্রত্যেকটা পে স্কেলই কিন্তু 2 ধাপের বেশি যায়নি। দেশের আর্থিক ক্রাইসিসের উপরে ভিত্তি করেই প্রথম পর্যায়ে মূল বেসিকটা দেওয়া হয়, আর দ্বিতীয় পর্যায়ে গিয়ে বা পরবর্তী অর্থ বছরে অন্যান্য ভাতাসমূহ সংযুক্ত করা হয়। এখন যেই কথাটা মানে একেবারেই বিশ্লেষণযোগ্য যে বেসিকের 50%, আপনারা হয়তো এই যে আমাদের যে পে ফিক্সেশন এটা সম্পর্কে কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরতে হবে এখানে। বিষয়টা হচ্ছে যখন একটা পে স্কেল হয় বা প্রজ্ঞাপন হয় বাস্তবায়নের জন্য, তখন সেটার সেই পে স্কেলের অনুযায়ী একটা পে ফিক্সেশন হয়, মানে বেতন নির্ধারণ যেটাকে বলে। বেতন নির্ধারণটা হচ্ছে যেমন আমি 5 বছর আগ পর্যন্ত চাকরি করতেছি, আমি 5টা ইনক্রিমেন্ট পেয়েছি, বা অনেকে উচ্চতর গ্রেড পেয়েছে বা কেউ পদোন্নতি পেয়ে আগাইছে, বেসিক বৃদ্ধি পেয়েছে, সেই বেসিকের সাথে মিল রেখে তারপরে সার্ভিস বেনিফিট আছে, হ্যাঁ, এই সব কিছু ইনক্লুড করে পে ফিক্সেশনের যে স্কেলটা নির্ধারণ হয় সেই স্কেলের মানে বেতনটা নিয়ে আবার ধাপে ফেলানোর জন্য ওখানে মিলানো হয়। তারপরে মোট একটা ফিগার দাঁড়ায়, যেটা হচ্ছে ওটাকেই বলে মূল বেসিক। মানে পে ফিক্সেশন করার পরে এবং এই সব কাজগুলোই কিন্তু হবে আইবাসে, এখানে হাতে করার কোনো সুযোগ নেই, টোটাল কাজটাই হবে আইবাসে, যেখানে কোনো ত্রুটি আইবাস অ্যাকসেপ্ট করে না। তাহলে সেই ক্ষেত্রে আপনার যে মূল বেসিকটা নির্ধারণ হয় পে ফিক্সেশনের পরে, ওই মূল বেসিক যেটা আইবাসে নির্ধারণ করবে ওই বেসিকের উপরে ভিত্তি করেই আপনার মাসিক বেতন হবে, ওইটার উপরে ভিত্তি করেই আপনি পার্সেন্টেজ অনুযায়ী বাড়ি ভাড়া পাবেন, ওইটার উপরে ভিত্তি করে এই যে 20% আমরা বৈশাখী ভাতা, তারপরে ঈদের বোনাস, এই সবগুলোই কিন্তু ওই বেসিকের উপরে নির্ভর করে আপনার বেতনটা নির্ধারণ হয়। এখন সেই ক্ষেত্রে ওই বেসিক থেকে আপনাকে 1 টাকা চাইলেও কম দিতে পারবে না আইবাসে, আবার চাইলে আপনাকে 1 টাকা বেশিও দিতে পারবে না। আপনি যদি 1 টাকা কম দেন তাও আইবাস অ্যাকসেপ্ট করবে না, আবার যদি 1 টাকা বেশি দিয়ে সাবমিট করেন তাও আইবাস অ্যাকসেপ্ট করবে না। মানে ওখানে যেটা অ্যাকুরেট ঠিক সেটাই নিতে হবে, মানে আপনাকে কম বেশি করার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হচ্ছে যদি আপনাকে 50% ধরা হয়, তাহলে সেই ক্ষেত্রে ধরুন আমরা 8,250 টাকার স্কেলটা 20,000 টাকায় গেল, যেহেতু এখন 20,000 টাকা সর্বনিম্ন প্রস্তাব আছে, 20,000 টাকায় গেল, তাহলে 8,250 টাকা থেকে 20,000 টাকায় আপনি বাড়লো কত? প্রায় 11,750 টাকা। 11,750 টাকা হইলো বাড়তি। এখন এই বাড়তি টাকার যেটা বলা হয়েছে সেইটার 50% বেসিকে প্রথম যোগ হবে। তাহলে এখন আপনার ওইটার যদি 50% করে তাহলে 11,750 টাকার অর্ধেক। তাহলে এই অর্ধেকটা যদি বেসিকে নির্ধারণ মানে বেসিক হিসাবে দেয়, তাহলে ওই পরবর্তী যে 11,750 টাকার যে অর্ধেক, সেটা আপনাকে যদি 6 মাস পরেও দেওয়া হয় বা 1 বছর পরেও দেওয়া হয়, আপনাকে কিন্তু ওই যেদিন পে ফিক্সেশন হবে
সেই দিন থেকে মানে 1 জুলাই থেকে আপনাকে এরিয়া সহ মানে বকেয়া সহ আপনাকে প্রদান করতে হবে। যদি আপনাকে 6 মাস পরেও দেওয়া হয় বাকি 50% বা পরবর্তী অর্থ বছরও দেওয়া হয়, তাহলে কিন্তু আপনাকে বকেয়া সহই দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনার বেসিক পরে দিলেও টাকা দিতে হবে। টাকা এসে প্রস্তাব করছে, সেখান থেকেও যদি তারা এই কমে আসে, তাহলে এটা আসে আমাদের জন্য দুর্ভাগ্য, আর ছাড়া আর কিছুই না। ধন্যবাদ মালিক ভাই আপনাকে। আপনার কাছে তখন আলোচনা পুরোটা শেষ করতে পারিনি। আপনার কাছে যদি জানতে চাই যে আপনি খুব চমৎকারভাবে বলছিলেন যে কোনো সম্পর্ক নেই দ্রব্যমূল্যের সাথে, কিন্তু এটা তো প্রভাব আছে। এই প্রভাবটা আসলে ব্যবসায়ী বা অন্যান্য পেশায় এর কি ধরনের প্রভাব? অবশ্যই ব্যবসায়ীদের উপরে একটা প্রভাব পড়বে। আপনি দেখেন, এখন আপনি আপনার বেতন মনে করেন হচ্ছে 10 টাকা, আপনার বাজেটও চিন্তা ভাবনা, আপনার মাসিক তো অবশ্যই একটা বাজেট আছে, তাই না? যে আমি এই খাতে এই এত টাকা খরচ করব, এই খাতে বাসা ভাড়া থেকে শুরু করে সবকিছু, বাজার থেকে শুরু করে এভরিথিং। তখন কি করবেন? তখন আপনার 10 টাকা থেকে যদি আপনার বেতনটা 20 টাকা হয়, তখন আপনি চিন্তা করবেন যে একটু ভালোভাবে থাকার জন্য, একটু স্বাচ্ছন্দ্যে চলার জন্য, যেগুলো আপনি আগে যে খরচগুলোকে আপনি অ্যাডজাস্ট করতেন, সেগুলো কিন্তু আপনি কি করবেন? আপনি চেষ্টা করবেন যে সেগুলোতেও হচ্ছে একটু নিজের কন্ট্রিবিউশন রাখার জন্য। সেতে কি হবে? তাতে হচ্ছে সমাজ ব্যবস্থার মধ্যে অর্থনৈতিক যে মানি ফ্লো, সেটা কিন্তু বেড়ে যাবে। তখন কি আপনি বলেন, অর্থনৈতিক অবস্থা ভালো হবে, চাঙ্গা হবে কি হবে না? আমি যদি ভাই 2 টাকার জিনিস 5 টাকায় কিনতে পারি, তাহলে আমি কেন কিনবো না? আমি কি আমার লাইফস্টাইলটাকে সহজ করব না? অবশ্যই করব। সেক্ষেত্রে এইটার জন্য আমাকে মার্কেটে যেতে হবে, এবং মার্কেটে কারা থাকবেন? ব্যবসায়ীরা তো থাকবেন, তাই না? এন্ড ব্যবসায়ীদের তো সেখানে আমাদের মুনাফা হবে। এখন আমরা কেন বলি ব্যবসার অবস্থা খারাপ? কারণ মানুষের কাছে টাকা নাই তো ভাই, আমাদের কাছে টাকা নাই। আমরা কিভাবে বাজারে? আপনাদের এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সরকারি চাকরিজীবীরা যদি পে স্কেল পেয়ে যায়, তাহলে তো বেসরকারি চাকরিজীবীদের একটা চাপ পড়বে, প্রভাব পড়বে না? সেটা তো অবশ্যই পড়বে বেসরকারিদেরকে মাথায়, কিন্তু বেসরকারিদেরকে কি মানে তাদের কি বেতন ভাতা কি কম? মানে আমাদের যেমন 11 বছর কোনো পে স্কেল নেই, তারা কি এরকম 11 বছর তারা কি উইদাউট পে স্কেল হচ্ছে কাজ করে যাচ্ছেন? না, অবশ্যই না। পে স্কেল তাদের ইনক্রিমেন্ট আছে, আপনারাও তো ইনক্রিমেন্ট পান, যেটাই হোক অল্প হলেও তো ইনক্রিমেন্ট প্রত্যেক বছর আপনারাও পান আমাদের মতো বা অন্যান্য চাকরিজীবীদের মতো। তাহলে এখানে বেসরকারি চাকরিজীবীদের প্রভাবটা বেশি। এখানে দুইটা জিনিস ফ্যাক্টর আছে ভাইয়া। বেসরকারি যারা, সেটা হচ্ছে তারা নিজেদের মতো করে তাদের কোম্পানিটাকে হচ্ছে চালায়, সেখানে কিন্তু অন্যদের হস্তক্ষেপ থাকে না। তাদের মতো তারা যদি 10 টাকা ইনকাম করে 2 টাকা হচ্ছে কর্মচারীদেরকে দেয়, সেটা তাদের ব্যাপার। সেখানে কিন্তু সরকারের কোনো এখতিয়ার নাই, তাই না? সেটা হচ্ছে মালিকদের ব্যাপার। মালিকরা এখন যদি চায় যে তাদের 10 টাকা ইনকাম হচ্ছে, আমি 5 টাকাই তাদের স্যালারি দিয়ে দিব, সেটা করতে পারে। আর যদি মালিক চায় যে না, 10 টাকা আমার ইনকাম হইতেছে, আমি হচ্ছে 2 টাকা বা 2.5 টাকা আমি আমাদের কর্মচারীদের দিব, সেটা তো তাদের ব্যাপার। সেটার সাথে কিন্তু আমাদের আর কোনো মানে যোগসূত্র নাই বলে আমি মনে করি। আর আমি তার সাথে একটু অ্যাড করি যে প্রাইভেট সেক্টরের এমন কোনো কোম্পানি বা এমন কোনো চাকরি আছে যে চাকরিতে বছরে 400 বা 500 টাকা ইনক্রিমেন্ট, এরকম কি কোনো এক্সাম্পল আপনি দেখাইতে পারবেন? সরকারি সেক্টরে কিন্তু 8,250 টাকার 5% হলো ইনক্রিমেন্ট বছরে। একটু মালিক ভাই আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে মানে আপনি ঠিকই বলেছেন 400-500 টাকা হয়তো ইনক্রিমেন্ট নাই, তবে আমি কিছু কিছু কোম্পানি এরকম জানি যারা আসলে 2 বছর 3 বছরও কর্মচারীদের বেতন বৃদ্ধি করে না বা বেতন বৃদ্ধি করেনি, এরকমও আছে। এরকমও আছে, আবার এরকমও মানে প্রাইভেট সেক্টরে চাকরি আছে যে তাদের 1 বছরে যে ইনক্রিমেন্ট দেওয়া হয়, আমাদের একজন সচিব সেটা বেতনও পায় না। হ্যাঁ, এটাও আছে। আমাদের একজন সচিব নাম্বার 1 গ্রেডে অত টাকা বেতন পায় না যত টাকা একজন প্রাইভেট সেক্টরে একজনের 1 বছরে বৃদ্ধি পায়। এ সংখ্যা কম, ঠিক আছে, কিন্তু আমরা যে ন্যূনতম, একেবারেই ন্যূনতম যে ইনক্রিমেন্ট পাই বছরে 5%, 600 টাকা, এইটা আসলে প্রাইভেট সেক্টরে কোথাও বিদ্যমান নাই। অনেক ধন্যবাদ মালিক ভাই। আপনার কাছে যেটি জানতে চাই এখন, সেটি হচ্ছে বাজেট বরাদ্দ রাখা নিয়ে আপনারা কতটা নিশ্চিত? আমরা যদি শুনছি 35,000 কোটি টাকার মতো, আপনাদের 50% বৃদ্ধি করতে 35,000 কোটি টাকার মতো বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে বলে আমরা শুনেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে। আপনারা আসলে কতটুকু নিশ্চিত? যদি বাজেট রাখা না হয় তাহলে আপনারা কি করবেন, আপনাদের করণীয় কি হবে, সেটা একটু জানতে চাই। জি, আপনি যে প্রশ্নটা করেছেন, আমরা তো আগেই বলেছি যে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী ইশতেহারে উল্লেখ করেছেন যে তিনি ক্ষমতায় আসলে পে স্কেল বাস্তবায়ন করবেন। এবং পে স্কেল বাস্তবায়ন করার জন্য উনি ক্ষমতা গ্রহণ করার পরই তার প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করছেন।
একের পর একসাথে তো আর সব করতে পারবে না, একটার পর একটা পর্যায়ক্রমে করতে হবে। আর পে স্কেলের মতো একটা বিশাল কাজ করতে গেলে অবশ্যই সেটা বাজেটে, সংসদে বিভিন্ন জায়গায় পাশ হয়ে তারপরে এটার ইমপ্লিমেন্টটা পাবলিক ক্ষেত্রে পড়বে। তো বাজেটটা আমরা যেহেতু উনি প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমরাও দাবি করে আসছি, সে অনুযায়ী আমরা সবসময় বলে আসছি যে আমরা আগামী বাজেটে আমাদের পে স্কেলের জন্য আমরা বরাদ্দ চাই এবং সেই বরাদ্দটা রাখার জন্যই কিন্তু আমাদের এত কিছু। আমাদের আগে হচ্ছে বাজেটে বরাদ্দ থাকতে হবে, যদি বরাদ্দ থাকে তাহলেই না আমাদের সেটা বাস্তবায়নের সুযোগ হবে, আর যদি বরাদ্দই না থাকে তাহলে তার বাস্তবায়নের প্রশ্নই আসে না। এজন্যই আমরা আমাদের দাবিগুলি এখন আমি আজকেও এক জায়গায় কথা বলেছি যে আমাদের এখন 2টা ধাপ, ঠিক আছে, আমাদের 2টা ধাপ। প্রথম ধাপ হচ্ছে বাজেটে বরাদ্দ রাখার জন্য সরকারকে অনুরোধ করা, আর দ্বিতীয় হচ্ছে সেই বাজেট দিয়ে যাতে দ্রুত বাস্তবায়নের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়। এখন যদি এই বাজেটে আমাদের বরাদ্দ না থাকে তাহলে আমাদের এই যে দীর্ঘ 11 বছরের আমরা যে আন্দোলন সংগ্রাম বা আমাদের এত কষ্ট, দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে পাল্লা দিয়ে চলতে না পারা, সেই কষ্টটা থেকেই যাবে এবং সেক্ষেত্রে জনসাধারণ মানে সরকারি কর্মচারীদের মধ্যে বিশাল একটা অসন্তোষ এবং ক্ষোভের সৃষ্টি হবে। আমরা সেই জিনিসটা চাই না, কেননা আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা প্রতিটা ক্ষেত্রে আমরা রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করতে চাই। বেসিক্যালি কথা হচ্ছে আমরা কোনো আন্দোলন করতেই চাই না, আন্দোলন করাটা আমাদের কাছে এখন অসহ্য লাগতেছে। এ কারণে আমরা চাই, সরকারের কাছে আমরা অনুরোধ করতে চাই যে আমাদেরকে যাতে পুনরায় রাস্তায় নামতে না হয়। ধন্যবাদ মালিক ভাই আপনার কাছে। আমরাও আশা করবো যে আপনাদেরকে রাজপথে নামতে হবে না। আপু, আজকের অনুষ্ঠানে আপনার কাছে শেষ প্রশ্ন সৈয়দ তাবাসসুম মিম, সেটি হচ্ছে মালিক ভাইকে যেটা জিজ্ঞেস করেছি, আপনি কতটা আশাবাদী যে আপনাদের এই বাজেটে, আসন্ন বাজেটে আপনাদের জন্য বরাদ্দ রাখা হবে? আমিও আশাবাদী যে আমাদের নতুন সরকার যেহেতু তার নির্বাচনী ইস্তিহারের সবকিছুই তিনি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন, ইনশাআল্লাহ তিনি বলেছেন যে যথাসময়ে পে স্কেল দেওয়া হবে, উনি এই বাজেটেই আমাদের বরাদ্দ রাখবে বলে আমি এটা আশা করি। ধন্যবাদ আপনাকে মালিক ভাই। আপনি যদিও বলে ফেলেছেন যে আপনারা কোনো কর্মসূচিতে যেতে চান না, তারপরও হচ্ছে আপনার কাছে আমি জানতে চাই যে বর্তমানে আপনারা এখন কি কি কর্মসূচি পালন করছেন? না, কর্মসূচিতে যেতে চাচ্ছি না, কথাটা হচ্ছে যে বাজেটে যদি বরাদ্দ মানে না থাকে সেক্ষেত্রে যাতে আমাদেরকে আবার পুনরায় রাজপথে নামতে না হয়। আর যদি বাজেটে বরাদ্দ না থাকে, আমাদের প্রস্তুতি আছে। হ্যাঁ অবশ্যই, বাজেটে যদি বরাদ্দ না থাকে তাহলে বাংলাদেশে অনেকগুলি পেশাজীবী সংগঠন আছে, তখন সবাই সম্মিলিতভাবে হয়তো আবার রাজপথে আন্দোলনের ডাক দিবে, কিন্তু আমরা সেইটায় যেতে চাচ্ছি না বলেই আমরা সরকারকে বারবার অনুরোধ করতেছি বিভিন্নভাবে। আমরা দেখেন, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি বর্তমানে মাঠে অ্যাক্টিভ আছে এবং আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য আবেদন করেছি, স্মারকলিপি দিয়েছি, বিভিন্ন জেলার মাধ্যমে ডিসি মহোদয়ের মাধ্যমে আমাদের স্মারকলিপি দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে, যাতে আমাদের দ্রুত পে স্কেল বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করে। তারপরে আমরা প্রেস রিলিজ, প্রেস ব্রিফিং এবং আমরা এর জন্য বিভিন্ন জায়গায় কিন্তু যে প্রতিনিধি সমাবেশ সেটাও আমরা করে আসছি। চট্টগ্রামে করেছি, মানিকগঞ্জে করেছি, কিশোরগঞ্জে হয়েছে। এখন আমাদের সামনে যে পদক্ষেপ সেটা হচ্ছে আগামী 8ই মে কিন্তু আমাদের পটুয়াখালীতে একটা প্রতিনিধি সমাবেশ আছে, 9ই মে খুলনাতে আছে এবং আগামী 16ই মে আমরা কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ করব জাতীয় প্রেস ক্লাবে। এরই মাধ্যমে আমরা সরকারের কাছে আমাদের ন্যায্য দাবির কথা, আমাদের যে অধিকার এবং 11 বছর থেকে আমরা যে দাবি থেকে বঞ্চিত, সেই দাবিটার কথা আমরা গণতান্ত্রিকভাবে এবং সম্পূর্ণ সুশৃঙ্খলভাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের এই দাবির কথা আমরা জানাতে চাই যে আমাদের যে 2টা পে স্কেল পাওয়ার কথা অতিবাহিত হয়ে গেছে সেটা আমরা পাইনি, এবং আমরা যেন আগামী বাজেটেই যাতে আমাদের এই পে স্কেলের বরাদ্দ রেখে আমাদের জন্য দ্রুত প্রজ্ঞাপন করে আমাদের 22 লক্ষ পরিবারের মুখে যাতে এক চিলতে হাসি ফুটিয়ে দেয় এবং প্রতিটা সরকারি কর্মচারী যাতে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে এবং বর্তমান যে ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের এর সাথে তাল মিলিয়ে তারা যেন একটু ডাল ভাত খেয়ে কোনোভাবে বেঁচে থাকতে পারে। আমরা কিন্তু বাগান বাড়ি করতে চাই না, বিলাসবহুল গাড়ি কিনতে চাই না, আর আমরা কোনো বাড়ি গাড়ি যে করব সেই স্বপ্ন দেখাটাও আমাদের জন্য দুঃস্বপ্ন, কারণ আমরা যে বেতন পাই তা দিয়ে আমরা 3 বেলা খেতেই পারি না, বাড়ি গাড়ির স্বপ্ন দেখাটা তো আমাদের জন্য দুঃস্বপ্ন। তো আমরা চাই প্রতিটা কর্মচারী যাতে নিশ্চিন্তে তারা বাসা থেকে অফিসে এসে নিজের যে প্রজ্ঞা, জ্ঞান বা যে শ্রম সেটা যেন সরকারের কাজে সম্পূর্ণ মনোনিবেশ করতে পারে। আমাদের কোনো কর্মচারীকে, প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও যেন তাদেরকে
এই অফিসের ফাঁকে বা ছুটির দিনে বা অফিসের পরবর্তী সময় গিয়ে তাকে পার্ট টাইম কোনো কাজ করতে না হয়। আপনি এমনও জানেন যে দেখেছেন বা শুনেছেন যে আমাদের অনেক কর্মচারী আছে সংসার চালাতে না পেরে হকারি করছে, চা বিক্রি করছে, সবজি বিক্রি করতেছে। এমনকি আমরা এটাও দেখেছি যে অনেক কর্মচারী আছে রাতের আধারে রুমাল বেঁধে মুখে মাস্ক লাগিয়ে তারা অটো রিক্সা চালায়। এটা আমাদের জন্য খুবই একটা লজ্জার বিষয় যে আমরা সরকারি কর্মচারী হয়ে বাংলাদেশে কিন্তু ভাই 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষকে শিক্ষা